সূর্যের তেজস্ক্রিয় রশ্মি পর্দা ভেদ করে মুখে উপসে পড়ছে কণ্ঠের। নাক মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে। উঠতে গিয়েও পারল না। মনে হচ্ছে ভারী কিছু ওর উপর রাখা আছে। পিট পিট চোখে তাকায় সে। মুহূর্তের লজ্জার এসে ভিড় জমায় তার গালে। তুর্য বেঘরে ঘুমোচ্ছে। শরীরের পুরোটো ভার যেন তার উপর ছেড়ে দিয়েছে। কণ্ঠ নড়ে চড়ে উঠল। তার মধ্য ঘুম থেকে উঠে পড়ে তুর্য। হঠাৎ কণ্ঠকে সামনে দেখে কিঞ্চিত চমকে ওঠে, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না। বিছানা থেকে উঠে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়। কণ্ঠ বেশ কষ্ট করে বিছানা থেকে উঠে বসতেই টুংটুং শব্দ করে ফোন বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে শানের নাম্বার। ঠোঁট কামড়ে ধরে কণ্ঠ। ওরা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি বলবে? ইস, কি লজ্জা। বেজে বেজে কেটে যায় কল। আবার ফোন করে শান, কিন্তু কণ্ঠ ইচ্ছে করেই ধরল না। উপরন্ত ফোন বন্ধ করে সাইড টেবিলে রেখে দেয়। যা, ফোন বন্ধ করে দিল। শানের সুপসে যাওয়া মুখখানি দেখে সবাই হু হু করে হেসে উঠল। সোহা ধমক দিয়ে বলল, এবার চল, ক্লাসে যাই। সবাই ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে কণ্ঠ। ভীষণ ভয় হচ্ছে তার। কিছুক্ষণ আগেই তুর্য তাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে। এরপর প্রয়োজনীয় সব কিছু দিয়েছে। কোমরে এত ব্যথা নিয়ে শাড়ি পরা একদম সম্ভব নয়, তাই তুর্য কণ্ঠকে সালোয়ার কামিজ এনে দিয়েছে। সেগুলো পরে চুপচাপ বসে আছে সে। এখনো বিশ্বাস হচ্ছে না তুর্য খান তার স্বামী। দরজায় টোকা পড়তে সেদিকে খেয়াল করে কণ্ঠ। ভাবি, ভেতরে আসব? হঠাৎ নূরের গলা শুনে একটু নড়েচড়ে বসল কণ্ঠ। নূর তুর্য খানের ফুফাতো বোন। বিয়ে উপলক্ষে 2 দিন হলো এসেছে। কণ্ঠ আলতো স্বরে বলল, এসো। নূর অধর টেনে সৌজন্যমূলক হাসি উপহার দেয় কণ্ঠকে। হাতে একটা ডালা নিয়ে কণ্ঠের পাশে ফট করে বসে পড়ে। ভাবি, এই যে শাড়ি, তাড়াতাড়ি তৈরি করতে বলেছে মামি। কিছুক্ষণ পর মেহমান আসবে তোমাকে দেখতে। কণ্ঠ নূরের দিকে তাকিয়ে আছে নির্নিমেষ। নূর আবারও হেসে বলল, চলো ভাবি, আমি তোমাকে সাহায্য করছি। কণ্ঠ ফট করে বলে উঠল, না না, আমি পারবো। নূর কণ্ঠের আতকে ওঠার কারণ আন্দাজ করতে পারল না। কেন, কি হয়েছে ভাবি? কণ্ঠ থতমত খেয়ে বলো, না তেমন কিছু না, আমি পারবো। নূর স্ফীত হেসে বলল, কিন্তু ভাইয়া তো বলল তোমার সাহায্যের প্রয়োজন। তোমার নাকি কোমরে ব্যথা। চমকে উঠে কণ্ঠ। লোকটা সব বলে দিল। ইস, এখন নূর কি ভাববে? এটা ভাবতেই লজ্জায় লাল হয়ে উঠছে কণ্ঠের গাল। অতঃপর নূর কণ্ঠের গালে এক হাত দিয়ে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই। দেখো, সম্পর্কে আমি তোমার ছোট, কিন্তু বয়সের দিক দিয়ে বড়। আমি জানি কেন তোমার অস্বস্তি লাগছে, তাই আমি সব বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি। নূর বের হয়ে যায়। কণ্ঠ লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গেছে। মনে মনে তুর্যকে যা ইচ্ছে বকা দিচ্ছে। এভাবে লজ্জা পেতে হচ্ছে। গোধূলির সন্ধ্যা। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। পাখিরা কিচিরমিচির শব্দ করে উড়ে যাচ্ছে নিজেদের বাসায়। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কণ্ঠ। এই সময় প্রায় সে ছাদে যায়। আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। হঠাৎ বলিষ্ঠ 2টি হাত কণ্ঠকে আঁকড়ে ধরল। শ্বাস নিতে ভুলে গেল যেন মুহূর্তের মধ্যে। হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছে। নিশ্চুপ হয়ে দাঁড়ায় কণ্ঠ। কে একজন থুতনি ঠেকায় কণ্ঠের ঘাড়ে। মানুষটিকে দেখা মাত্র যেন চমকে ওঠে কণ্ঠ। কি করছেন আপনি স্যার? তুর্যের কোনো ভাবান্তর নেই। নিশ্চুপ হয়ে জড়িয়ে ধরে আছে কণ্ঠকে। কণ্ঠ আগের ন্যায় ভারত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কি করছেন? প্লিজ সরুন। তুর্য যেন নিজের বলিষ্ঠ হাতের বাঁধন মুহূর্তে দৃঢ় করে নেয়। বিয়ে হয়েছে, রাইট? ইউ আর মাই লিগ্যাল ওয়াইফ। ওয়াইফ শুনে গাল গরম হয়ে ওঠে কণ্ঠের। ওনাকে একদম অচেনা লাগছে। এই সেই প্রফেসর, যে কিনা কলেজের সবচেয়ে গম্ভীর মানুষ, আর আজকে তার এমন আচরণ। তুর্য নিজের দিকে ঘুরিয়ে নেয় কণ্ঠকে। তখন কণ্ঠ নিচের দিকে তাকিয়ে আছে। ওনার চোখে চোখ রাখার সাহস হচ্ছে না একদম। তার কারণ, একটা সময় উনি কলেজের অধ্যক্ষ ছিলেন, এখন তার স্বামী। কত শত অনুভূতি জড়িয়ে আছে এক স্বামী শব্দের সাথে। তুর্য শাহাদত আঙুলের সাহায্যে মুখ খানিকটি উপরে তুলে কণ্ঠের। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে। তুর্য শাহাদত আঙুল দিয়ে আলতোভাবে কণ্ঠের গালে কপালে শুয়ে দিচ্ছে। কচ্ছপের গতিতে ঠোঁট স্পর্শ করতে যাবে, তখন আশেপাশে আজানের ধ্বনি শুনতে পায় কণ্ঠ। ফট করে চোখ তুলে তাকালো। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। কথাটা বলে দৌড়ে পালিয়ে যাওয়ার মতো করে চলে গেল কণ্ঠ। কিছু বলার সুযোগ দিল না তুর্যকে। তুর্য কপাল চুলকে এক পলকে তাকিয়ে থাকে কণ্ঠের যাওয়ার দিকে।
ফোন হাতে নিতেই দেখলো তনয় আহমেদ ফোন করেছে কণ্ঠকে। স্মিত হাসলো সে। না, আজ আর কল করবে না, কাল গিয়ে একেবারে অবাক করে দেবে সবাইকে। ফোন রেখে মাত্র ওয়াশরুমে যাবে তখনই নূর এসে জানান দিল শাহিনা খান ওকে ডাকছে, আর সাথে এটাও বলল যাতে মাথায় ভালো করে আঁচল দিয়ে তারপর যেন যায়। কণ্ঠ ফুস করে শ্বাস নিয়ে শাড়ির আঁচল মাথায় দিয়ে ড্রয়িং রুমে যায়। সোফায় বসে আছেন শাহিনা খান, ওনার পাশেই বসেছেন শাহিন খান এবং ঐশী রহমান। ঐশী বারংবার আর চোখে তাকাচ্ছে কণ্ঠের দিকে। কণ্ঠের পাশে দাঁড়িয়ে আছে নূর, মুখে তার স্বভাবসুলভ হাসি ঝুলে আছে। অহনা খান চায়ের ট্রে তুলে দিলেন সাহা খানের হাতে। উনি ট্রে নিয়ে সেন্টার টেবিলের উপর রেখে সাইডে গিয়ে দাঁড়ালো। শাহিনা খান চায়ের কাপে চুমুক দিয়ে বলে, দেখো বড়নাথ বউ, বাপের বাড়ি যাইতেছো ঠিক আছে, কিন্তু বেশি থাকতে পারবা না, কইয়ে দিলাম। কাল যাইবা, বিকালে যেন বাড়িতে দেখতে পাই। মুহূর্তে মুখ চুপসে গেল কণ্ঠের। মাত্র কয়েক ঘন্টার জন্য যাবে। অহনা খান ব্যাপারটা বুঝতে পেরে শাহিনা খানকে বলেন, আম্মা এটা কি বলেন, মেয়েটা দুদিন পর যাচ্ছে নিজের বাড়ি, একটা দিন থাকবে না? শাহিনা খান অহনা খানকে ধমক সহকারে বলে ওঠেন, দেখো বড় বউ, তুমি এসব কইয়া কইয়া ওদের পা বাড়াতে সাহায্য কইরো না বললাম। ঠিক আছে, একটা দিন থাকতে পারবো, কিন্তু সকালেই যেন বাড়িতে দেখার পাই। কণ্ঠ এদিক সেদিক মাথা নাড়ালো। শাহিনা খান লাঠির সাহায্যে উঠে দাঁড়ালো। শাহিন খান মায়ের হাত ধরে ওনাকে ঘরে নিয়ে যেতে সাহায্য করে। বেলকনিতে দাঁড়িয়ে আছে নীলা। সকালের এই পরিবেশ ভীষণ ভালো লাগে তার। বলিষ্ঠ দুটো হাত নীলার কোমর চেপে ধরে আবেশে চোখ বুঝে নেয় নীলা। সাফিন নীলার ঘাড়ে মুখ গুজে বলে, আই লাভ ইউ। নীলা নৈশব্দ হেসে জবাব দেয়, আই লাভ ইউ ইনফিনিট। এবার গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে অফিস যেতে হবে তো। সাফিন মাথা চুলকে বলে, যেতেই হবে। নীলা চোখ পাকিয়ে বলো, এখানে কেন পাঠানো হয়েছে? এভাবে বললে কিন্তু আমি ফোন করে বাড়িতে সব বলবো। সাফিন ঠোঁট কামড়ে ধরে, ওর চাউনি অন্য কিছু ইশারা করছে। নীলা দু কদম পিছিয়ে যায়। সাফিন হেসে বলে, এখনও লজ্জা পাও? নীলা মুখ বাঁকিয়ে বলো, আপনি কি যাবেন? এমনিতেই রাতে আমাকে ঘুমাতে দেন না, এখন আবার দুষ্টুমি। সাফিন আবার নীলাকে আলতো হাতে আলিঙ্গন করে বলে, আমার বউটা এত মিষ্টি, তাহলে তাকে ছেড়ে কিভাবে থাকি বলো তো? কাছে না এনে ঘুমানো যায়? উফ, ছাড়ুন তো, এখন যান। সাফিন ওয়াশরুমে চলে যায়। নীলা ওয়ার্ড্রপ থেকে জামা বের করে রাখে। আধভেজা অবস্থায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঝেড়ে নিচ্ছে তুর্য। কণ্ঠ রুমে ঢুকেই ওনার এমন দৃশ্য দেখে চমকে ওঠে। চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয়। তুর্য ঠোঁট কামড়ে হাসে। তার এমন হাসির কারণ বোধগম্য হয় না কণ্ঠের। গা চলে যাচ্ছে ওর। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় কণ্ঠ। কামিজার সাথে প্লাজো পরে নেয় কণ্ঠ। বেরিয়ে আসতে আরেক দফা চমকে ওঠে। তুর্য বই খাতা নিয়ে বিছানার উপর বসে আছে। মনে হচ্ছে যেন কারোর জন্য অপেক্ষা করছে। কণ্ঠ কিঞ্চিত ভয় নিয়ে জিজ্ঞাসা করে, স্যার, এ বই খাতাগুলো বিছানায় কেন, কি হবে? তুর্য সরদৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে, অতপর খাতার পেজ উল্টো করে। পড়া হবে আর কি, বই খাতা নিয়ে মানুষ কি করে? কণ্ঠ জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলো, কিন্তু কি পড়বে? তুর্য খাতা রেখে পুরোপুরি দৃষ্টি দেয় কণ্ঠের দিকে। এগুলো কার? আমার। তাহলে অবশ্যই তুমি পড়বে। না। বেলকনিতে একা কি দাঁড়িয়ে আছে তুফাইল। দুটো বোন চলে গেল, ওরাই তো আগে পুরো বাড়ি মাতিয়ে রাখত। স্ফীত হাসে তুফাইল, ঘাড়ে কারো হাতের স্পর্শ পায়। পিছন ঘুরে দেখে আনিকা আহমেদ দাঁড়িয়ে আছে। বাবা, আর কত? তুফাইল দীর্ঘ শ্বাস ফেলে বলো, যতদিন বেঁচে আছি। নিজের কর্মের জন্য নিজেকে দোষ দিতে ইচ্ছে করছে না আনিকা আহমেদ। সত্যি আজ ওনার জন্য সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। সত্যি যদি সেদিন ছেলেকে ওভাবে জোর না করলে হয়তো আজ অন্য কিছু হতো। কথাটা ভাবা মাত্র চোখ দুটো ভিজে গেছে অনুভব করলো আনিকা আহমেদ। তুফাইল আকাশের দিকে এক নজর দেখে বলো, কাল তো কণ্ঠ আর তুর্য আসবে, তাই না? পরের দিন আমার ফ্লাইট মা, মালয়েশিয়া যেতে হবে। কিছুক্ষণের জন্য থমকে গেল। কি বলছিস এসব? হ্যাঁ মা, কাল ছিল ফ্লাইট, কিন্তু বোন আসবে, কি করে রেখে যাব? তাই পরের দিন টিকিট বুকিং করেছি। আর কিছু বলল না আনিকা আহমেদ, নিজের ঘরের দিকে চলে গেলেন। কিন্তু তুফাইল ঠিক সেই আগের মতো বেলকনিতে দাঁড়িয়ে রইল।